আজ আমরা দেখতে চলেছি ২০২২ সালে রিলিজ হওয়া একটি অসাধারণ মুভি, যার নাম হলো নট উইদাউট হোপ। এটি মূলত একটি সার্ভাইভাল থ্রিলার মুভি, যেখানে এমন চারজন সাহসী বন্ধুকে দেখানো হয়েছে যারা কিনা ছিল তাদের দেশের অনেক বড় চারজন খেলোয়াড়, আর তারা তাদের ভ্যাকেশনে সময় কাটানোর জন্য মাঝ সমুদ্রে যায় ফিশিং করতে। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানে তাদের ছোট্ট একটা ভুলের কারণে তারা সেই সমুদ্রের ঠিক মাঝখানে এমনভাবে ফেসে যায় যে তাদের বেঁচে ফেরার সমস্ত রাস্তাই বন্ধ হয়ে যায়। একেই তো সমুদ্রের বরফের মতো ঠান্ডা পানি, তার উপর তাদের কাছে ছিল না পর্যাপ্ত পরিমাণ খাবার পানি এবং সার্ভাইভ করার মতো জিনিস। এমনকি সমুদ্রের বিশাল বড় ঝড় তো রয়েছেই, সেই সাথে সমুদ্রের পানিতে রয়েছে মানুষ খেকো বিভিন্ন ভয়ানক প্রাণীরা। তবে শেষ পর্যন্ত কি হয়েছিল? তারা কি এই ভয়ানক সমুদ্রের সঙ্গে লড়াই করে অবশেষে টিকে থাকতে পেরেছিল, নাকি সেই সমুদ্রের মাঝখানেই মুছে গিয়েছিল তাদের চারজনের অস্তিত্ব? সেটাই আমরা দেখব আজকের এই শ্বাসরুদ্ধকর সার্ভাইভাল মুভিটির গল্পে। তাহলে চলুন ঘুরে আসা যাক ভয়ানক সমুদ্রে আটকা পড়া চারজন সাহসী বন্ধুর গল্প থেকে। তো গল্পটি শুরু হয় মেক্সিকোর একটি শহরে, যেখানে আমরা চারজন বন্ধুকে দেখতে পাই। তারা মূলত অ্যাথলেট প্লেয়ার ছিল, আর আজকে ভ্যাকেশনে তারা গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার প্ল্যান করেছে। এজন্য তারা দ্রুত একটি সমুদ্র বন্দরে এসে পৌঁছয়। আর এই চার বন্ধুর নাম ছিল নিক, উইল, স্মিথ এবং মার্ক। তারা চারজনই অনেক ভালো বন্ধু ছিল, আর তারা আজকে তাদের ভ্যাকেশন নিয়ে অনেক বেশি এক্সাইটেড ছিল। বিশেষ করে উইল, কারণ উইলেই প্রথমবার মাছ ধরার জন্য যাচ্ছে। তাই উইল এখানে মার্কের কাছে জানতে চায় যে সমুদ্রে কি কোনো ভয়ানক বিপদের আশঙ্কা থাকে। তবে মার্ক তখন তাকে বলে, বিপদের আশঙ্কা তো থাকেই, মাঝে মধ্যে সমুদ্রের মধ্যে বিশাল বড় তুফান চলে আসছে, তবে দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। আমি সবকিছুই আগে থেকে ক্যালকুলেট করে রেখেছি। কাল অবশ্য সমুদ্রের মধ্যে বিশাল বড় তুফান আসার কথা রয়েছে, তবে সেটা আসবে গভীর রাতে। তাই আমি এমনভাবে প্ল্যান করেছি যে আমরা সকালে সেখানে পৌঁছলে দুপুর পর্যন্ত ফিশিং করব, এরপর বিকেল হওয়ার আগে ফিরে আসব। তাই দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। এবার এমন সময় স্মিথ তখন সবাইকে একটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে বলে যে তাদের প্রত্যেকের মোবাইল ফোনে ব্যাগটির মধ্যে রাখার জন্য, তা না হলে সমুদ্রের লবণাক্ত পানির জন্য মোবাইল নষ্ট হতে পারে। এবার সকাল ৬টা হতে হতে তারা বোট নিয়ে বেরিয়ে যায় সমুদ্রের মাঝখানে যাওয়ার জন্য। অন্যদিকে শহরের প্রত্যেকটি নিউজ চ্যানেলে দেখানো হচ্ছিল যে সমুদ্রের উপর দিয়ে ঠান্ডা বাতাস বইছে, আর আজকে সমুদ্রে বিশাল বড় তুফান আসতে চলেছে। এদিকে বাড়িতে বসে নিকের মাই নিউজগুলো দেখছিল। সে এতে তার ছেলেকে নিয়ে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়, আর সে সঙ্গে সঙ্গেই তাকে অনেক সময় যাবৎ ফোন করতে থাকে। তবে নিকের ফোন দূরে থাকায় সে রিসিভ না করার কারণে নিকের মা তখন তার জন্য একটি ভয়েস SMS পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা নিক এবং তার বন্ধুদেরকে দেখতে পাই। তারা তাদের ফিশিং স্পটে পৌঁছে গিয়েছিল, আর নিক এখানে অনেক মনের সুখে মাছ ধরছিল। এবার কিছুক্ষণ পর মার্ক বলে তাদের আরেকটু গভীর পানিতে যাওয়া উচিত, কারণ এখানে আর খুব বেশি মাছ পাওয়া যাচ্ছিল না। এরপর দেখতে দেখতে সকাল ৯টার সময় তারা আরও একটি ফিশিং স্পটে পৌঁছে যায়, যেটা মার্কের অনেক পছন্দের একটি জায়গা ছিল। এবার বোট সেখানে পৌঁছানোর পর তারা সেখানে অ্যাঙ্কর সেট করে দেয়। এরপর তারা সেখানে তাদের ইচ্ছে মতো ফিশিং শুরু করে দেয়। সবকিছু বেশ ভালোভাবেই হচ্ছিল, কিন্তু ঠিক ২ ঘন্টা পরেই দেখা যায় যে হঠাৎ করে পুরো আকাশ একদম অন্ধকারে ছেয়ে গিয়েছে এবং অনেক বেশি ঠান্ডা বাতাস বইছে। সবাই এতে বুঝতে পারে যে ঝড় হয়তো আসতে চলেছে, তাই এখনই তাদের ফিরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে। মার্ক তখন তাড়াতাড়ি করে স্মিথকে অ্যাঙ্করটি খুলে নিতে বলে। তবে স্মিথ যখনই অ্যাঙ্করটিকে খুলতে যায় তখন দেখা যায় অ্যাঙ্করটি কোনোভাবেই উপরের দিকে উঠে আসছিল না। মনে হচ্ছিল অ্যাঙ্করটি কোনো শক্ত জায়গাতে আটকা পড়ে গিয়েছে। এরপর এক এক করে তারা সবাই মিলে চেষ্টা করে দেখে, কিন্তু কোনোভাবেই অ্যাঙ্করটি ছুটছিল না। তাই চারজন মিলে একসঙ্গে অ্যাঙ্করটিকে টানতে শুরু করে, কিন্তু চারজন এখানে তাদের পুরোপুরি শক্তি দেওয়ার পরও কোনোভাবেই অ্যাঙ্করটি উঠে আসছিল না। তবে অ্যাঙ্করটি মূলত অনেক এক্সপেন্সিভ একটি অ্যাঙ্কর ছিল, তাই তারা কোনোভাবেই এটাকে ফেলে যেতে চাইছিল না। এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না, তাই মার্ক তখন বলে যে ইঞ্জিন চালু করে দিয়ে তারা বুটের মাধ্যমে অ্যাঙ্করটিকে টানার চেষ্টা করবে, এতে নিশ্চয়ই অ্যাঙ্করটি ছুটে যাবে। তো মার্কের কথা মতো এমনটাই করা হয় এবং বোটের স্পিড বাড়িয়ে দেওয়া হয়। কিন্তু এতে করে দেখা যায় কিছুক্ষণের মধ্যেই বোটটি পেছন দিক থেকে উল্টে যায়, এমনকি বোটের পেছন দিক থেকে বোটের মধ্যে পানি ঢুকতে শুরু করে। এতে তারা সবাই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। মার্ক সবাইকে বলতে থাকে ইঞ্জিন বন্ধ করার জন্য, কিন্তু ততক্ষণে অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল। বোটটি এমনভাবে উল্টে যাচ্ছিল যে তারা সবাই এখন রেলিং ধরে ঝুলেছিল। এদিকে কারো লক্ষ্যই ছিল না যে তাদের সামনে কত বড় ঢেউ চলে আসছিল। এরপর যখনই সেই বিশাল ঢেউ তাদের বোটটির সঙ্গে লেগে যায়, ঠিক তখনই তাদের বোটটি পুরোপুরিভাবে উল্টে যায় এবং সবাই পানির মধ্যে পড়ে যায়। এবার তারা কোনোমতে সাঁতরে উপরে উঠে এসে বোটের পেছন দিক ধরে সেখানে ভেসে থাকে। তো উপরে উঠে আসার পর সবাই এখানে সবার নাম ধরে ডাকছিল, যাতে করে কনফার্ম হতে পারে সবাই ঠিক আছে কিনা।
মার্ক তখন সবাইকে ডেকে ডেকে বোটের কাছে নিয়ে আসে। এরপর তারা সবাই মিলে চেষ্টা করছিল বোটটিকে কোনোমতে সোজা করার, কিন্তু সমুদ্রে ঢেউয়ের পরিমাণ এত বেশি বেড়ে গিয়েছিল যে তাদের 4 জনের পক্ষেও বোটটিকে সোজা করা কোনোমতে সম্ভব হচ্ছিল না। এমন সময় উইলের মনে পড়ে যায় যে মূলত অ্যাঙ্করটি তাদের বোটটিকে পানির দিকে টানছে, তাই অ্যাঙ্করটি কাটলে অনেকটাই সুবিধা হয়ে যাবে। তবে অ্যাঙ্করের রশি তারা কি দিয়ে কাটবে সেটাই ভেবে পাচ্ছিল না। এমন সময় উইল সাঁতরে পানির নিচে চলে যায়, আর সে বোটের একটি ধারালো জায়গা ব্যবহার করে রশিটিকে কোনোমতে কেটে ফেলে। তবে এতেও খুব একটা লাভ হয় না, তারা কোনোভাবেই বোটটিকে সোজা করতে পারছিল না। এবার এভাবেই বোটের উপর আরও অনেক সময় ভেসে থাকার পর মার্কের মাথায় একটি আইডিয়া আসছে। সে এখানে সবাইকে বলে যে তারা অ্যাঙ্করে যে রশিটি কেটেছে সেই রশিটিকে যদি তারা বোটের একটি সাইডে লাগিয়ে দেয় আর তারা সবাই মিলে রশিটিকে টানতে শুরু করে, তাহলে হয়তো তাদের বোটটি সোজা হয়ে যাবে। সবার কাছে এই প্ল্যানটি বেশ ভালো লাগে, তাই তারা সেটা করার জন্যই প্রস্তুতি নিয়ে নেয়। অন্যদিকে নিউজ চ্যানেলগুলোতে দেখানো হচ্ছিল যে আজকের ঝড় কতটা তীব্র হতে চলেছে, আর এটা বিশ্বের সবচাইতে বড় প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে একটি হতে চলেছে। এদিকে পাওলা নামক একটি মেয়ে নিউজটি দেখছিল, যে কিনা ছিল নিকের গার্লফ্রেন্ড। তাই সে এখানে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর সে নিককে ফোন করলে নিক ফোন না ধরলে সে সঙ্গে সঙ্গেই তাকে ভয়েস SMS পাঠিয়ে দেয়, কিন্তু তাদের ফোনগুলো তো প্লাস্টিক ব্যাগের মধ্যে সমুদ্রের মধ্যেই হারিয়ে গিয়েছে। আর তাছাড়া এখন মেসেজ পৌঁছলেও খুব একটা লাভ হবে না। অন্যদিকে আমরা নিক এবং তার বন্ধুদেরকে দেখতে পাই, যাদের অবস্থা এখন অনেকটাই খারাপ হয়ে গিয়েছে। একটানা প্রায় 5 ঘন্টা চেষ্টা করার পর তারা বুঝতে পেরেছে যে তারা কোনোভাবেই বোটটিকে সোজা করতে পারবে না। এদিকে সময়ের সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি এতটাই ঠান্ডা হয়ে উঠছিল যে তাদের শরীর থেকে সমস্ত শক্তি চলে যাচ্ছিল, এমনকি তারা সেখানে ভেসে থাকার মতো শক্তিটুকু পাচ্ছিল না। এসব কিছুর জন্য সবাই এখানে অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। তবে মার্ক তখন সবাইকে সান্ত্বনা দিয়ে বলে যে এখন তাদেরকে আর বোট সোজা করার কথা ভাবলে হবে না, এখন তাদেরকে যেভাবেই হোক সার্ভাইভ করার কথা ভাবতে হবে। এরপর সে সবাইকে বলে যে বোটের কুলারের মধ্যে অনেকগুলো খাবার পানি রাখা আছে, আর সেগুলো হয়তো একটা রশি দিয়ে বাঁধা রয়েছে। সেই খাবারগুলো পেলে তারা অনেকটাই এনার্জি পাবে। এরপর উইল জানতে চায় যে তাদের লাইফ জ্যাকেটগুলো কোথায় রয়েছে। মার্ক তখন বলে বোটের বাম সাইডের একটি জায়গাতে রয়েছে, আর লাইফ জ্যাকেটগুলো রয়েছে স্টোরেজের মধ্যে। তবে মার্ক এখানে সবাইকে বলে যে এখন তাদের সার্ভাইভ করার জিনিসগুলো আনাটা তাদের জন্য অনেক ঝুঁকিপূর্ণ হয়ে যাবে, কারণ তারা যদি বোটের মধ্যকার স্টোরেজ এবং কেবিন খুলে ফেলে তাহলে সেখানে পানি ঢুকতে শুরু করবে, আর তাদের বোটটি এভাবে আর ভেসে থাকবে না, বরং ডুবে যাবে। তখন তারা এখানে কিভাবে ভেসে থাকবে? এখন সবাই দুটো বিষয় নিয়ে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়ে যায়, যে তারা কি বোটটিকে ডুবে যেতে দেবে নাকি লাইফ জ্যাকেট বের করে নিয়ে আসবে। অনেক সময় ডিসকাস করার পর তারা সিদ্ধান্ত নেয় যে তারা লাইফ জ্যাকেট এবং খাবারগুলো বের করে নিয়ে আসবে, কারণ রাত হতে হতে বোটটি হয়তো এমনিও ডুবে যেতে পারে, কিন্তু লাইফ জ্যাকেট থাকলে তাদের শরীর কিছুটা গরম থাকবে আর তারা ভেসেও থাকতে পারবে। এবার মার্ক তখন লাইফ জ্যাকেট এবং খাবার আনার জন্য নিচে যেতে চায়, কারণ সেই ট্রিপে সবার ক্যাপ্টেনের দায়িত্ব নিয়েছিল। তবে এখানে একটি সমস্যা দেখা দেয়, সেটা হলো মার্ক আসলে মোটা কাপড় পরেছিল, যার কারণে সে পানিতে ডুবতে পারছিল না। তাই মার্ক তখনই ঠান্ডার মধ্যেই তার পোশাক খুলে ফেলে এবং দায়িত্ব নিয়ে সে পানির নিচে চলে যায়। এরপর সে অন্ধকার পানির মধ্যে কোনোমতে কেবিন পর্যন্ত পৌঁছে যায়, যেখানে লাইফ জ্যাকেটগুলো রাখা ছিল। উপরে সবাই এখানে রিয়েলাইজ করতে পারছিল যে তাদের বোটটি আস্তে আস্তে কিছুটা ডুবে যাচ্ছে। এদিকে ঠিক এমন সময় মার্ক সেখানে দুটো লাইফ জ্যাকেট নিয়ে চলে আসে। এরপর সেগুলো দুজনকে দিয়ে সে আবারও পানির নিচে চলে যায়। এবার সে বাকি দুটো লাইফ জ্যাকেট নিয়েও এখানে চলে এসেছিল, ফলে তারা সবাই এবার দ্রুত লাইফ জ্যাকেটগুলো পরে নেয়। তবে তার আগে মার্ক আরেকবার পানির নিচে চলে যায়, আর সে বোট থেকে এবার একটি ফ্লেয়ার গান নিয়ে আসে, যেটা এখন তাদের বেঁচে থাকার একমাত্র আশা ছিল, কারণ এই ফ্লেয়ার গানটি তাদের সিগন্যাল দিতে কাজে আসতে পারবে। এবার প্রায় অনেক সময় পর দূর থেকে একটি সাইরেন শুনতে পাওয়া যায়, যেটা কিনা ছিল একটি জাহাজ আসার শব্দ। নিক এবং তার বন্ধুরা দেখতে পায় যে সত্যি সত্যি সেখানে একটি জাহাজ এসেছে। এতে তারা খুশিতে একদম আত্মহারা হয়ে যায়। সবাই মিলে তখন সেখানে ফ্লেয়ার জ্বালাতে শুরু করে, হাত নাড়াতে শুরু করে, আর বিভিন্নভাবে জাহাজটিকে চিৎকার করে করে ডাকতে থাকে। কিন্তু কিছুক্ষণের মধ্যে জাহাজটি কুয়াশার সঙ্গে মিলিয়ে যায়, আর জাহাজের শব্দও বন্ধ হয়ে যায়, অর্থাৎ জাহাজটি নিজের মতো করে সেই জায়গা ছেড়ে চলে যায়। এতে করে যেন তাদের বেঁচে থাকার শেষ আশাটুকুও হারিয়ে যায়। এদিকে এমন সময় নিকের মনে পড়ে যায় যে বোটের ভেতর প্লাস্টিক ব্যাগের মধ্যে তাদের ফোনগুলো রয়েছে, আর ফোনগুলোর মধ্যে যদি কোনোভাবে নেটওয়ার্ক চলে আসে বা কোনোভাবে তারা কাউকে কোনো সিগন্যাল দিতে পারে, তাহলে তারা এখান থেকে বেঁচে ফিরতে পারবে। সবার কাছে এই আইডিয়াটা বেশ ভালো লাগে। এমন সময় নিক বলে যে সে গিয়ে ফোন নিয়ে আসবে, কিন্তু তার একটু বিশ্রামের প্রয়োজন। তার শরীর অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে, তাই সে একটু গরম হতে চায়। অন্যদিকে পাওলা এবং নিকের মা অনেক বেশি দুশ্চিন্তায় ছিল, কারণ তারা কোনোভাবেই নিকদের সাথে যোগাযোগ করতে পারছিল না। তাই পাওলা এবং নিকের মা সিদ্ধান্ত নেয় যে তারা এবার পুলিশকে পুরো বিষয়টি জানাবে।
কারণ ঝড়ের পরিস্থিতি অনেক বেশি খারাপ ছিল। অন্যদিকে নিক তার শরীরে কিছুটা শক্তি অর্জন করে সোজা পানির নিচে চলে যায়, আর সে কোনোমতে তাদের মোবাইল ফোনগুলোকে বের করে নিয়ে আসে। এতে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর তারা সবাই ফোন বের করে সাহায্যের জন্য সিগন্যাল পাঠাতে চাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কারো ফোনেই কোনো ধরনের নেটওয়ার্ক ছিল না, যেটা তারা আগে থেকেই জানত। তো এসব কারণেই তারা সবাই আরও অনেক বেশি ডিপ্রেসড হয়ে যায় এবং বলতে থাকে যে মোবাইলে যদি বিপদের সময় কাজে না আসে তাহলে এসব মোবাইলের কি দরকার। তবে মার্ক তখন সান্ত্বনা দিয়ে বলে যে নেটওয়ার্ক না আসলে মোবাইলগুলো রেখে দেওয়া উচিত, কারণ এভাবে ব্যাটারি শেষ করাটা ঠিক হবে না। যদি পরবর্তীতে তারা কোনোভাবে নেটওয়ার্ক পেয়ে যায়। অন্যদিকে পাওলি এবং নিকের মা পুলিশের কাছে কমপ্লেন করে দিয়েছিল, তাই পুলিশ তখন সমুদ্র বন্দরে এসে নিকদের গাড়িটিকে দেখতে পায়। আর তাদের কাছে মনে হতে থাকে যে 4 বন্ধু হয়তো সমুদ্রে কোথাও গিয়েছিল, আর তারা হয়তো সেখানেই আটকা পড়েছে। অন্যদিকে নিকদের সমুদ্রে থাকতে থাকতে আরও বেশ কয়েক ঘন্টার সময় পার হয়ে যায়, আর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের পানি আরও অনেক ঠান্ডা হতে শুরু করে। এখানে মার্কের অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে ঠান্ডার জন্য সে ঠিকমতো কথাই বলতে পারছিল না। সে অনেক কষ্ট করে সবাইকে জানায় যে তার খুবই ঠান্ডা লাগছে। নিক তখন তাকে বলে যে সে যেন তার মনোবল একদম না হারায়। এই মুহূর্তে তার ঠান্ডা লাগছে, এটাই অনেক ভালো একটি খবর, কারণ এতে বোঝা যাচ্ছে যে তার শরীর এখনও রেসপন্স করছে। কিন্তু বিপদ হবে তখন যখন তার ঠান্ডাই অনুভব হবে না। এবার তারা সবাই এখানে নিজেদের মনোবল ঠিক রাখার জন্য তারা ট্রেনিংয়ের সময় যে স্লোগান দিত সেটা জোরে জোরে দিতে শুরু করে। এতে তাদের মনোবল অনেকটাই বেড়ে যায়। ঠিক এমন সময় স্মিথ বলে যে বৃষ্টি থেমে গিয়েছে। সবাই তখন এতে অনেক খুশি হয়ে যায় আর বলতে থাকে যে সৃষ্টিকর্তা হয়তো তাদের কথা শুনেছে। কিন্তু ঠিক কিছুক্ষণ পরেই তারা সবাই দূর থেকে বিশাল বড় এক গর্জন শুনতে পায়। এটা মেঘের গর্জন ছিল না, বরং এই শব্দটা ছিল একটু অন্যরকম। আর সময় যত বেশি এগিয়ে যাচ্ছিল শব্দের তীব্রতা তত বেশি বাড়ছিল। আর কিছুক্ষণ পর তাদের কাছে মনে হচ্ছিল যেন পানির ভেতরে বিশাল কিছু পানিকে ধাক্কা দিচ্ছে। সবাই এতে অনেক ভয় পেয়ে যায় আর মনে সাহস নিয়ে সামনের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেই দেখা যায় বিশাল বড় একটি সমুদ্রের ঢেউ তাদের দিকে ধেয়ে আসছে। আর এই ঢেউটি এতটাই বিশাল ছিল যেন মনে হচ্ছিল পুরো সমুদ্রই তাদের উপর আছড়ে পড়বে। এরপর যখনই সেই ঢেউ তাদের উপর দিয়ে চলে যায় ঠিক তখনই তারা বুঝতে পারে যে এই ঢেউ কতটা শক্তিশালী, কারণ তারা 4 জনেই ঢেউয়ের কারণে চারদিকে ছিটকে পড়ে যায়। এমনকি এই ঢেউয়ের কারণে সমুদ্রও যেন একদম উত্তাল হয়ে যায়, ফলে সেখানে ভেসে থাকাটাও অনেক বেশি কঠিন হয়ে পড়ছিল। সবাই এখানে একে অপরের নাম ধরে চিৎকার করছিল, কারণ অন্ধকারের জন্য তারা ঠিকভাবে কাউকে দেখতেও পাচ্ছিল না। তাই তারা একে অপরকে ডেকে ডেকে আবারও এক হওয়ার চেষ্টা করছিল, কিন্তু তারা এতটাই দূরে ছিল যে কেউ কারো শব্দ শুনতে পাচ্ছিল না। তাই তারা সবাই তখন তাদের বোটটির দিকে যেতে শুরু করে, কারণ এই বোটটিই ছিল তাদের বেঁচে থাকার শেষ ভরসা। তবে সমুদ্রের মাঝখানে বোটটিও তারা ঠিকভাবে খুঁজেই পাচ্ছিল না। কিন্তু কিছুক্ষণ পর নিক সেখানে চিৎকার করে বলে ওঠে যে সে বোট খুঁজে পেয়েছে। সবাই যেন তার আওয়াজ ফলো করে এদিকে আসতে থাকে। এতে করে এবার সবাই কাছাকাছি থাকার কারণে তার কথা সবাই শুনতে পায়, আর তার আওয়াজ ফলো করতে করতে বোটের দিকে যেতে থাকে। এবার প্রায় অনেক সময় পর তারা সমুদ্রের ঢেউকে উপেক্ষা করে বোট পর্যন্ত কোনোমতে পৌঁছে যায়। 4 জন আবারও এক হয়ে যায়। কিন্তু ঠিক এমন সময় উইল সেখানে প্রচণ্ড জোরে চিৎকার করে ওঠে, কারণ তার পা ধারালো কিছু একটার সঙ্গে লেগেছিল আর তার পা কেটে গিয়ে সেখানে রক্ত বের হচ্ছিল। এরপর ঠিক এমন সময় আরও একটি বিশাল ঢেউ তাদের উপর আছড়ে পড়ে। অন্যদিকে আমরা পুলিশের রেস্কিউ টিমকে দেখতে পাই। রেস্কিউ টিমের ক্রুয়ের কাছে এখন পর্যন্ত তেমন কোনো তথ্য আসেনি যে সেই 4 বন্ধু আসলে কোন জায়গাতে যেতে পারে। কিন্তু সমুদ্র বন্দরে তারা শুধুমাত্র একটি খালি গাড়ি পেয়েছিল, যেটার পেছনে একটি বোট ট্রেলার লাগানো আছে। তাছাড়া তাদের কাছে এখন পর্যন্ত কোনো জায়গা থেকে কোনো ইমার্জেন্সি সিগন্যাল আসেনি। তাই ক্রুজদের কাছে লোকেশনটি খুঁজে বের করতে অনেক কষ্ট হচ্ছিল, কারণ সমুদ্রটি ছিল বিশাল বড় একটি সমুদ্র। এদিকে রেস্কিউ টিমের 2 জন মিলে ডিসকাস করছিল যে তুফান শুরু হয়েছে দুপুরবেলা থেকে, তাই সেই হিসেবে 4 বন্ধু যদি পানির ভেতর থেকেও থাকে তাহলে এত সময় পর ঠান্ডায় তাদের মরে যাওয়ার কথা। তাই তারা তখন রেস্কিউর যত ইমার্জেন্সি সেক্টর রয়েছে সমস্ত সেক্টরগুলোতে সিগন্যাল পাঠিয়ে দেয় এবং যেভাবেই হোক তাদের উদ্ধার কাজ আরও ফাস্ট করার জন্য বলে, যাতে করে একজন মানুষও যদি জীবিত থাকে তাহলে তাকে যেন তারা উদ্ধার করতে পারে। তারা তখন সার্চ অ্যান্ড রেস্কিউ ইমার্জেন্সি অপারেশন চালু করে দেয়। তবে বাহিরে প্রচণ্ড ঝড়ের কারণে তাদের এই অপারেশন চালাতে অনেক অসুবিধা হচ্ছিল। অন্যদিকে সমুদ্রের অবস্থা সময়ের সঙ্গে সঙ্গে আরও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। কিছুক্ষণ পরপর বিশাল বড় বড় ঢেউ এসে তাদের 4 জনকে চারদিকে ফেলছিল। তারা আবারও অনেক কষ্ট করে কোনো মতে বোটের উপর উঠছিল, কিন্তু ঢেউ এসে আবারও তাদেরকে ছুঁড়ে দিচ্ছিল। এতে করে তাদের প্রত্যেকের শরীরের শক্তি যেন একদম শেষ হয়ে যাচ্ছিল। এমন সময় মার্ক এখানে চিৎকার করে ওঠে যে তার পায়ের নিচে কিছু একটা রয়েছে, মনে হচ্ছে বিশাল বড় কোনো প্রাণী। একথা শুনে সবাই অনেক বেশি ভয় পেয়ে যায়। এরপর দেখা যায় মার্ক এখানে আবোল তাবোল কথা বলতে শুরু করে
আস্তে আস্তে সে যেন নিজের সেন্স হারিয়ে ফেলছিল। তাই নিক তাকে যতটুকু সম্ভব চুপ থাকতে বলে আর তার মনোবল ধরে রাখতে বলে। কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় যে মার্কের শরীর এত বেশি খারাপ হয়ে যায় যে মার্ক সেখানে শুয়ে পড়ে। দেখা যায় মার্কের শরীর অনেক বেশি ঠান্ডা হয়ে গিয়েছে। মার্ক তখন এখানে নিককে বলে, তোর কি মনে আছে আমি সব সময় তোকে বলতাম যে সমুদ্র আমার অনেক বেশি পছন্দ, সমুদ্রের সৌন্দর্য সবসময় আমাকে কাছে টানে, আর আজ এখানে যদি আমার মৃত্যু হয়ে যায় তখন আমি মনে করব যে এটা আমার ভাগ্য, কারণ যেই সমুদ্রকে আমি এত কাছ থেকে দেখতে চাইতাম সেই সমুদ্রই আমাকে আপন করে নিচ্ছে। তবে নিক তাকে শান্ত হয়ে নিজের মনোবল আরও শক্ত করতে বলে, কারণ তাদেরকে সার্ভাইভ করে এখান থেকে বেঁচে ফিরতে হবে, তা না হলে তার পরিবারের কি হবে। এবার দেখা যায় এখানে মার্কের হ্যালুসিনেশন শুরু হয়ে যায়। মার্ক এখানে তার মেয়েকে দেখতে পায় যে কিনা তার কাছে এসে তাকে জড়িয়ে ধরছিল এবং তার সঙ্গে হাসছিল। এতে মার্কের মুখেও হাসি ফুটে ওঠে আর সে তার মেয়ের নাম ধরে ডাকতে থাকে। নিক তখন তাকে বারবার বলে যে এখানে তার মেয়ে নেই, কিন্তু তারপরও মার্কের কোনো হুঁশ ফিরে আসে না। নিক তখন সবাইকে ডাক দিয়ে বলে যে মার্কের শরীরে তাপমাত্রা একদম কমে গিয়েছে, এখনও শরীর একদম বিপজ্জনক অবস্থায় রয়েছে, যে কোনো সময় ওর মৃত্যু হতে পারে, তাই যতটুকু সম্ভব ওকে গরম রাখতে হবে। এজন্য তারা 3 বন্ধু মিলে তখন মার্ককে গরম রাখার চেষ্টা করছিল। যদিও তারা নিজেরাই ঠান্ডায় জমে যাচ্ছিল, তবে তারপরও তারা তাকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছিল। কিন্তু তারা সবাই জানত যে পরিস্থিতি এভাবে চলতে থাকলে তারাও বাঁচবে না। তবে তারা সবাই মিলে এখানে একে অপরকে ভরসা দেওয়ার চেষ্টা করছিল। অন্যদিকে আমরা পাওলাকে দেখতে পাই। পাওলা এখানে এখনও নিকদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছিল, কিন্তু সে বারবার ব্যর্থ হওয়ার কারণে শেষ পর্যন্ত সে মার্কের ওয়াইফ রোজের কাছে ফোন দেয়। আর রোজ তো এখানে মার্ককে নিয়ে অনেক দুশ্চিন্তা করছিল, কিন্তু সে এখানে পাওলাকে সান্ত্বনা দিয়ে বলে যে যদিও সে এখনও মার্কের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তবে তার বিশ্বাস আছে যে মার্ক এবং তার বন্ধুরা প্রত্যেকেই অনেক স্ট্রং, তাই তারা কোথাও না কোথাও সুরক্ষিত রয়েছে, নিশ্চয়ই তারা ফিরে আসবে। এসব ভেবে পাওলা এবং রোজ নিজেকে কিছুটা সান্ত্বনা দিচ্ছিল। এদিকে নিকের মাও যেন দুশ্চিন্তায় একদম পাগল হয়ে যাচ্ছিল। তবে পাওলা তাকে সান্ত্বনা দিয়ে বোঝানোর চেষ্টা করে যে নিক নিশ্চয়ই ফিরে আসবে। অন্যদিকে সমুদ্রের অবস্থা অনেক বেশি ভয়ানক হয়ে উঠেছিল। এদিকে নিক এবং তার বন্ধুরা এখানে মার্ককে গরম রাখার চেষ্টা করছিল, তবে মার্কের অবস্থার খুব একটা উন্নতি হচ্ছিল না, বরং মার্ক এখানে আরও বেশি উল্টোপাল্টা কথা বলছিল। আর এক পর্যায়ে দেখা যায় মার্কের শরীরে হঠাৎ করে প্রচণ্ড শক্তি চলে আসছে। সে তার 3 বন্ধুকেই ছিটকে ফেলে দিয়ে পালানোর চেষ্টা করছিল আর বারবার চিৎকার করে বলছিল তাকে ছেড়ে দেওয়ার জন্য। সে মূলত তার বন্ধুদেরকেই তার শত্রু মনে করছিল, অর্থাৎ তার মস্তিষ্ক এখন কল্পনা এবং বাস্তবতার মধ্যে আটকা পড়ে গিয়েছে। তাই সবাই এখানে মার্ককে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। অন্যদিকে রেস্কিউ টিমের সবাই তাদের উদ্ধার কাজ তখনও চালিয়ে যাচ্ছিল। আর এখানে রেস্কিউ টিমের মেইন অফিসার তাদের সবাইকে বলে যে পরিস্থিতি আস্তে আস্তে আরও অনেক ভয়ানক হয়ে উঠছে। 4 জন মানুষ আটকা পড়ে আছে সমুদ্রের একদম মাঝখানে, যেখানে রেস্কিউ টিমের পৌঁছানোটাও অনেক কঠিন ব্যাপার হয়ে উঠেছে, কারণ বাহিরে প্রচণ্ড রকমের ঝড় শুরু হয়েছিল। আর তাদের জন্য এখন সবচাইতে ভয়ানক বিষয় হচ্ছে হাইপোথার্মিয়া, যেটা কিনা মূলত একটি ঠান্ডাজনিত জরুরি অবস্থা। অতিরিক্ত ঠান্ডার কারণে যখন কোনো মানুষের শরীরের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যায় তখনই তার হাইপোথার্মিয়া শুরু হয়ে যায়। প্রথমে তো তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেয়, সেই সঙ্গে তার শরীরের প্রত্যেকটি পেশি জমে যেতে শুরু করে এবং আস্তে আস্তে পুরো শরীরের প্রত্যেকটি অঙ্গই নিজেদের কাজ বন্ধ করে দেয়, যার ফলে সেই ব্যক্তি কিছু সময়ের মধ্যেই মারা যায়। এখন এই সমস্ত পরিস্থিতিগুলো বিবেচনা করে রেস্কিউ টিম এবার সিদ্ধান্ত নেয় যে তারা হেলিকপ্টার দিয়ে তাদের উদ্ধার কাজ চালিয়ে যাবে, কারণ তারা জাহাজ অথবা বোট দিয়ে সমুদ্রে নামতেই পারছে না। সমুদ্রের পানিতে এত ভয়ানক রকমের স্রোত ছিল যে এভাবে সমুদ্রের মাঝখানে তারা কখনোই পৌঁছতে পারবে না। এদিকে রেস্কিউ টিমের সঙ্গে মার্কের ওয়াইফ রোজ যোগাযোগ করে এবং তাদেরকে শুরু থেকে সবকিছু জানায় যে আজকে তারা কিভাবে সমুদ্রে ফিশিং করার জন্য গিয়েছিল। এরপর রেস্কিউ টিম তখন রোজের কাছ থেকে মার্কের জিপিএস লোকেশন চায়, যাতে করে তারা সেই জিপিএস এর মাধ্যমে বুঝতে পারে যে বিশাল সমুদ্রের মাঝখানে তারা আসলে কোন জায়গাতে ফিশিং করতে গিয়েছে। এতে করে তাদের উদ্ধার কাজ অনেকটাই সহজ হবে। এবার রোজের কাছ থেকে জিপিএস এর রেকর্ড নেওয়ার পর রেস্কিউ টিম একটি হেলিকপ্টারের সঙ্গে সঙ্গে বিশাল বড় একটি রেস্কিউ বিমানও পাঠিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় সমুদ্রের মধ্যে আবারও প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে যায়। এদিকে নিক আপ্রাণ চেষ্টা করছিল মার্ককে বাঁচিয়ে রাখার জন্য, আর বৃষ্টি চলে আসায় সে মার্ককে বলে যে এটাই তোমার জন্য একটি সুযোগ, যেভাবেই হোক তুমি তোমার মুখ খোলা রাখো, যাতে করে বৃষ্টির পানি তোমার শরীরে প্রবেশ করতে পারে। এতে করে তোমার শরীরের কন্ডিশন কিছুটা ভালো হবে। এদিকে দেখা যায় তাদের বন্ধু স্মিথের অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। তার হার্টবিট এতটাই বেড়ে গিয়েছিল যে মনে হচ্ছিল তার হার্ট একদম বাইরে বেরিয়ে আসবে। এমন সময় নিক তখন বলে
যে এটা হলো হাইপোথার্মিয়ার প্রাথমিক লক্ষণ। তারও হার্টবিট আস্তে আস্তে অনেক বেশি বেড়ে যাচ্ছে। স্মিথ তখন বলে, তাহলে কি আমরা মরতে চলেছি? কিন্তু নিক তখন জোর গলায় বলে, এখানে কেউ মরবে না, আমরা প্রত্যেকেই জীবিত ফিরব, সবাই শুধুমাত্র নিজের মনোবল শক্ত রাখো। অন্যদিকে রেস্কিউ প্লেন সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে প্লেনের পাইলট এখানে মেন টিমকে জানায় যে সামনে এত বেশি কুয়াশা এবং অন্ধকার রয়েছে, সে ঠিকমতো কোনো কিছু দেখতেই পাচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গে তাদের মিশনটি আরও অনেক কঠিন হয়ে উঠছে। এরপর দেখা যায় হেলিকপ্টার এবং বিমান একদম সমুদ্রের মাঝখানে চলে এসেছিল। কিন্তু নিক এবং তার সঙ্গীরা এটা বুঝতেই পারছিল না, কারণ সমুদ্রের মধ্যে ঢেউয়ের এত বেশি শব্দ ছিল আর চারিদিকে এত বেশি কুয়াশা এবং অন্ধকার ছিল যে ঠিকমতো বিমানের শব্দ শোনা যাচ্ছিল না এবং দেখাও যাচ্ছিল না। সেই সাথে রেস্কিউ টিমও পরিষ্কারভাবে কিছুই দেখতে পাচ্ছিল না। এদিকে মার্ককে দেখে মনে হচ্ছিল সে যেন একদম মৃত্যুর দ্বার প্রান্তে চলে গিয়েছে। আর স্মিথও আস্তে আস্তে হাইপোথার্মিয়ার দিকে চলে যাচ্ছিল। এদিকে উইলের পা অনেক সময় যাবৎ কাটা থাকার কারণে তার শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে যাওয়ায় সেও অনেক দুর্বল হয়ে পড়েছিল এবং সমুদ্রের লবণাক্ত পানির কারণে তার পায়ে ইনফেকশন ছড়িয়ে পড়ছিল। অর্থাৎ কারো পরিস্থিতি কোনোভাবে ঠিক ছিল না, শুধুমাত্র নিকি কোনো মতে নিজের মনোবল ধরে রেখেছিল। তবে নিকো বুঝতে পারছিল যে তার শরীরও আস্তে আস্তে খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তারপরও সে কোনোভাবেই নিজের মনোবল হারাচ্ছিল না। তার কানে বারবার তার বাবার বলা কিছু কথা মনে পড়ছিল, যেখানে তার বাবা তাকে বলেছিল, জীবনে তুমি যে কোনো পরিস্থিতিতেই থাকো না কেন, কখনো হাল ছেড়ে দিও না, কারণ তুমি হাল ছেড়ে দিয়ে যখন চোখ বন্ধ করে ফেলবে তখনই তোমার চারিদিকে অন্ধকার নেমে আসবে। তাই নিক কোনোভাবেই এখানে চোখ বন্ধ করছিল না। অন্যদিকে পাওলা রোজের সঙ্গে দেখা করতে আসছে, আর তারা একে অপরকে বলতে থাকে যে যতক্ষণ পর্যন্ত রেস্কিউ টিম জিপিএস লোকেশন খুঁজে না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কোনো না কোনোভাবে ভয় থেকেই যায়। রোজ বলে তার মনোবল আস্তে আস্তে অনেক ভেঙে যাচ্ছে, সে জানে না যে সে মার্ককে আর কোনোদিন দেখতে পাবে কিনা। তবে পাওলা তখন তাকে বলে, তুমি নিজেই তো আমাকে অনেক সান্ত্বনা দিয়েছ, এখন দয়া করে তুমি ভেঙে পড়ো না। অন্যদিকে দেখা যায় রেস্কিউ টিম মার্কের জিপিএস লোকেশন খুঁজে পেয়ে যায়। তারা তখন দ্রুত সেখানকার একটি ম্যাপ বানিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে রেস্কিউ বিমান এবং হেলিকপ্টারের সেই ম্যাপ পাঠিয়ে দেয়। রেস্কিউ টিম তখন তাদের লোকেশন অনুযায়ী দ্রুত উদ্ধার কাজ চালিয়ে যায়। এদিকে সমুদ্রের মধ্যে স্মিথ বারবার বলছিল তার শরীর নাকি আগুনের মতো গরম হয়ে যাচ্ছে, সে নাকি পুড়ে যাচ্ছে। তবে নিক বারবার তাকে মনে করিয়ে দেয় যে এগুলো তার মনের ভুল। এদিকে এমন সময় সমুদ্রের মধ্যে বিশাল বড় একটি ঢেউ চলে আসে, যেটা স্মিথকে তাদের সবার কাছ থেকে অনেক দূরে নিয়ে যায়। এমনকি ঢেউয়ের প্রচণ্ড শক্তির কারণে স্মিথের শরীর থেকে লাইফ জ্যাকেট খুলে যায় আর স্মিথ আস্তে আস্তে সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকে। তবে নিক এটা দেখতে পেয়ে পাগলের মতো স্মিথকে জোরে জোরে ডাকছিল, যাতে করে সে তার হুঁশ ফিরে পায়। এদিকে উইল সঙ্গে সঙ্গে পানির মধ্যে গিয়ে পাগলের মতো স্মিথকে খুঁজতে থাকে, কিন্তু সমুদ্রের বিশাল ঢেউ স্মিথকে যে কোথায় নিয়ে গিয়েছে সেটা কারো জানা ছিল না। আর কিছুক্ষণ পরে স্মিথ এবং উইল বুঝতে পারে যে তাদের বন্ধু স্মিথ আর বেঁচে নেই, কারণ আশেপাশের কোথাও তার অস্তিত্ব ছিল না। সমুদ্রের পানি তাকে গ্রাস করে নিয়েছিল। একদিকে নিজেদের একজন বন্ধুকে হারানোর কষ্ট, অন্যদিকে মার্কো ছিল মৃত্যু পথযাত্রী, যেটা নিক এবং উইলের মন একদম ভেঙে দিচ্ছিল। তারাও নিজেদের বেঁচে থাকার আশা আস্তে আস্তে ছেড়ে দিচ্ছিল। এরপর যখন তাদের শেষ আশাটুকুও শেষ হয়ে যায়, ঠিক তখনই তারা সেখানে হেলিকপ্টারের শব্দ শুনতে পায়। এতে যেন তাদের মনে আবারও আশার আলো জেগে ওঠে। উইল এখানে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে সাহায্য চাইছিল, আর নিক কোনো মতে কাঁপতে কাঁপতে একটি ফোন হাতে নিয়ে ফোনের লাইটটিকে জ্বালিয়ে ফেলে, যাতে করে এই অন্ধকারের ছোট্ট আলোটি হেলিকপ্টারের মানুষদের চোখে পড়ে যায়। এদিকে রেস্কিউ টিমের একজন খুবই আবছা একটি আলো দেখতে পায়, যেটা কিনা ছিল নিকের মোবাইলের আলো। তাই সে রেস্কিউ টিমকে দ্রুত এই জায়গাটিকে পর্যবেক্ষণ করতে বলে। কিন্তু প্রায় অনেক সময় যাবৎ হেলিকপ্টারের লাইট দিয়ে দেখার পর সবাই বলছিল যে এটা বিদ্যুৎ চমকানোর আলো। আর ঠিক এমন সময় মেইন রেস্কিউ অফিস থেকে খবর আসে যে তুফানের অবস্থা আরও অনেক বেশি খারাপ হতে চলেছে। এতে রেস্কিউ টিম নিজেরাও অনেক বিপদে পড়ে যেতে পারে। তাই আপাতত রেস্কিউ টিমকে ফিরে আসার জন্য আদেশ দেওয়া হয়। এজন্য দ্রুত রেস্কিউ টিম সেই জায়গা থেকে আবারও চলে যায়। এদিকে নিক এবং উইলের বেঁচে থাকার শেষ আশাটুকুও চলে যায়। তারা হাজার চেষ্টা করেও এখানে সাহায্য পায় না। এবার অন্যদিকে রেস্কিউ টিমের মেইন অফিস থেকে রোজকে ফোন দেয়া হয়, আর তাকে জানানো হয় যে আবহাওয়া অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে আর সমুদ্রে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির কারণে উদ্ধার কাজে বিরতি দেওয়া হয়েছে। তুফান বন্ধ হলে তারা আবারও তাদের উদ্ধার কাজ চালু করে দেবে। এটা শুনে রোজ এবং রেবেকার মন অনেক খারাপ হয়ে যায়। তারাও আস্তে আস্তে নিজেদের মনোবল হারিয়ে ফেলছিল। তারপরও কোনো না কোনো জায়গায় তাদের মনে বিশ্বাস ছিল যে নিশ্চয়ই নিকরা সুরক্ষিত কোনো জায়গাতে রয়েছে। এবার অন্যদিকে দেখা যায় আস্তে আস্তে সকাল নেমে এসেছে, আর এখন সমুদ্রের মাঝখানে বোটের উপর শুধুমাত্র দুজন মানুষকে দেখা যাচ্ছে। সেটা হলো নিক এবং উইল, যারা কিনা অনেক আতঙ্কিত অবস্থায় এখনো সমুদ্রের সঙ্গে লড়ছিল। আর এখানে বোঝা যাচ্ছিল
যে গতকাল রাতে তুফান মার্ককেও শেষ করে দিয়েছে। তাই উইল এবং নিক এখানে অনেক বেশি কষ্ট পাচ্ছিল, কারণ তারা তাদের সবচাইতে কাছের দুজন বন্ধুকে হারিয়েছে। উইল তখন এখানে নিককে বলে তাদের দুজনের মধ্যে সবচাইতে স্ট্রং ছিল মার্ক এবং স্মিথ, অথচ তাদেরকে এই সমুদ্র হারিয়ে দিয়েছে। তারাই যদি বাঁচতে না পারে তাহলে তাদের তো বাঁচার কোনো সম্ভাবনাই নেই। কিন্তু নিক তাকে তার মনোবল শক্ত রাখতে বলে, আর সে তাকে বলে বোট থেকে তার জন্য কোনো কাপড় জোগাড় করে নিয়ে আসতে, কারণ তার শরীরে খুব একটা কাপড় ছিল না। এতে করে তারও খুব দ্রুত হাইপোথার্মিয়া হয়ে যেতে পারে। কিন্তু উইল এখানে আবারও পানিতে নামার কোনো সাহসই পাচ্ছিল না। এরপর ঠিক এমন সময় তাদের বোটটি অনেক জোরে কেঁপে ওঠে, আর তারা সামনে তাকিয়ে দেখতে পায় যে সেখানে বিশাল বড় একটি হাঙর চলে এসেছে। উইলিতে প্রচণ্ড ভয় পেয়ে যায়, তবে নিক তাকে একদম শান্ত থাকতে বলে এবং একদমই নড়াচড়া করতে নিষেধ করে, যাতে করে সেই হাঙর তাদেরকে দেখতে না পায়। এদিকে রেস্কিউ টিমের মেইন অফিসারকে একজন ক্রু মেম্বার এসে বলে যে এতক্ষণে হয়তো তাদের 4 জনের কেউ বেঁচে নেই, তাই তারা কি তাদের পরিবারকে বিষয়গুলো জানিয়ে দেবে আর এই রেস্কিউ মিশন কি এখানেই ক্লোজ করবে? কিন্তু অফিসার তখন তাকে বলে যে এখনও আশা বাকি আছে। যদি অন্তত তারা একজন মানুষকেও জীবিত বাঁচিয়ে আনতে পারে তাহলে এটাই হবে তাদের জন্য অনেক বড় একটি পাওয়া। আর সে অলরেডি তাদের অনেক বড় একটি রেস্কিউ জাহাজকে ইনফর্ম করেছে, যেটা সমুদ্র থেকে অনেকটাই দূরে রয়েছে। তবে তারা দ্রুত গতিতে সমুদ্রের মাঝখানে যাচ্ছে। তাদের কাছে লোকেশনও পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় খুব দ্রুতই উদ্ধার কাজ সম্পন্ন করা যাবে। অন্যদিকে নিক এবং উইলের অবস্থা আরও অনেক বেশি খারাপ হয়ে যাচ্ছিল। সকাল হতে হতেই তাদের বোটের আশেপাশে অনেক ভয়ানক ভয়ানক প্রাণীরা আসছিল, তাই তারা অনেক আতঙ্কিত অবস্থায় ছিল। এমনকি এখন তাদের পুরো শরীরই যেন জমে যাচ্ছিল। তাই নিক এখানে উইলকে জড়িয়ে ধরে রাখে, যাতে করে তার শরীর অনেক সময় যাবৎ গরম থাকে। অর্থাৎ তারা দুজন এখানে একে অপরের আশা হয়ে সার্ভাইভ করছিল। যদিও তারা জানতো না যে আদৌ তাদেরকে কেউ উদ্ধার করতে আসছে কিনা, কিন্তু তারা এটা জানতো যে তারা নিঃশ্বাস নিচ্ছে, আর যতক্ষণ তাদের নিঃশ্বাস আছে ততক্ষণ তারা লড়াই করে যাবে। তবে ঠিক এমন সময় আবারও সেখানে বিশাল বড় একটি স্রোত চলে আসে, আর সেই স্রোত তাদের দুজনকে আবারও আলাদা করে দেয়। এদিকে নিকের মায়ের কাছে খবর আসে যে রেস্কিউ টিম রাত থেকে উদ্ধার কাজ বন্ধ করে দিয়েছিল, আর এখনও উদ্ধার কাজ শুরু হয়েছে কিনা এটা জানা যায়নি। এতে নিকের মা একদম অস্থির হয়ে পড়ে, আর সে দ্রুত রেস্কিউ টিমের কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। এখন বারবার এভাবে বোট থেকে পড়ে যাওয়ার কারণে নিকের মাথায় একটি আইডিয়া আসে। নিক এখানে উইলকে বলে যে তাদের উচিত বোটের সঙ্গে নিজেদেরকে দড়ি দিয়ে বেঁধে ফেলা, এতে করে তারা আর বোট থেকে দূরে সরে যাবে না। কিন্তু উইল তাকে বলে যে এটা তাদের জন্য অনেক বিপজ্জনক হতে পারে, কারণ যদি কোনো মতে বোট ডুবে যেতে শুরু করে তাহলে তারা রশি খোলার সময় পাবে না। বোটের সঙ্গে সঙ্গে তারাও ডুবে যেতে পারে। তবে নিক তাকে বলে যে তারা এমনিতেও এখানে ভেসে থাকতে পারছে না, তাই আপাতত বেঁচে থাকার জন্য এটাই তাদের শেষ রাস্তা। এজন্য তারা দুজনই তখন বোটের সঙ্গে নিজেদেরকে বেঁধে ফেলে। অন্যদিকে নিকের মা রেস্কিউ টিমের একজন অফিসারের কাছে আসে, আর সে জানতে চায় যে রেস্কিউ মিশন কেন বন্ধ করা হয়েছিল। অফিসার তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে যে রেস্কিউ মিশন সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়েছিল, কয়েক ঘন্টা পর আবারও চালু করার পর এখন আবারও মিশন বন্ধ আছে, কারণ সমুদ্রের পরিস্থিতি অনেক বেশি খারাপ। আর এই খারাপ আবহাওয়ায় কোনো মানুষকে ঝুঁকিতে ফেলা যাবে না, কারণ প্রত্যেকটি মানুষের জীবনের মূল্য রয়েছে। তবে এখন পর্যন্ত প্রায় 200 জন মানুষ উদ্ধার কাজে যুক্ত রয়েছে, তাই আশা করা যায় তাদের উদ্ধার কাজ দ্রুত সম্পন্ন হবে। 1 ঘন্টার মধ্যে ঝড় থামতে চলেছে, এটা তাদের জন্য অনেক ভালো একটি খবর। নিকের মা তখন জানতে চায় যে ওরা বেঁচে ফিরবে তো। অফিসার তখন তাকে বলে যে তারা তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করবে। অন্যদিকে আমরা নিক এবং উইলকে দেখতে পাই তারা কোনো মতে বোটটির সঙ্গে নিজেদেরকে ফাঁসিয়ে রেখেছিল। এমন সময় তারা আকাশে একটি বিমানের আওয়াজ শুনতে পায়। এতে তারা দুজনেই বোটের উপর দাঁড়িয়ে যায়, আর তাদের যত শক্তি ছিল সেই সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে সাহায্য চাইতে থাকে। এবং উইল এখানে নিককে বলতে থাকে যে এখন দিনের বেলা, নিশ্চয়ই এই বিমান তাদেরকে দেখতে পাবে। কিন্তু দুর্ভাগ্যবশত দেখতে দেখতে চোখের পলকেই বিমানটিও চলে যায়। তারা 2 বন্ধু আবারও হতাশ হয়ে পড়ে। এমন সময় নিক বলে ওঠে যে এখানে তাদের 24 ঘন্টা সময় হয়ে গিয়েছে, তারা এখন পর্যন্ত কোনো কিছুই খায়নি, এতে করে তারা অনেক দুর্বল হয়ে যেতে পারে। তাই নিক তখন বোটের মধ্যে খাবার খোঁজার জন্য যেতে চায়। সে তার কাপড় খুলে নিচে নামতেই যাচ্ছিল, কিন্তু উইল তাকে বলে যে তার যেহেতু কাপড় খোলাই আছে তাই সে যাবে। এই বলে উইল পানির নিচে চলে যায়, আর প্রায় বেশ কিছুক্ষণ তল্লাশি করে সে কোনো মতে কিছু খাবার খুঁজে পায়, যেটা আপাতত তাদের শরীরে শক্তি দেবে। তাই তারা দুজন মিলে তখন বসে বসে অনেক কষ্ট করে খাবার খাচ্ছিল। আর ঠিক এমন সময় উইল যখন সামনে তাকায় তখন তার কাছে মনে হয় সামনে কিছু একটা রয়েছে। উইল তখন নিককে বলে, আমি কি ভুল দেখছি? সামনে সমুদ্রের কিনারা নয় তো? আমরা কি ভাসতে ভাসতে তাহলে সমুদ্রের কিনারার কাছে চলে এসেছি? নিক প্রথমে দেখতে না পেলেও কিছুক্ষণ পর সেও এটা দেখতে পায়। তার কাছেও মনে হয় যে এটা সমুদ্রের কিনারাই ছিল। এজন্য সে উইলকে দ্রুত খাবার খেতে বলে, আর বলে তারা এখানে এভাবে বসে থাকতে পারবে না,
এখানে আরও একটি রাত কাটানোর তার কোনো শক্তি নেই। এজন্য তাদের এখনই সাঁতার কেটে সেখানে পৌঁছতে হবে, তাহলে অন্তত তাদের বেঁচে থাকার কিছুটা সম্ভাবনা রয়েছে। তবে উইল বলে যে এটা তাদের মনের ভুল নয় তো, কিন্তু নিক তখন বলে যে মনের ভুল হলে তো দুজনের একই জিনিস দেখার কথা না। এরপর তারা দুই বন্ধু মিলে রশি খুলে পানিতে নেমে পড়ে, আর তারা সাঁতার কাটতে কাটতে অনেক দূরে চলে আসে। কিন্তু প্রায় অনেক সময় সাঁতার কাটার পরও তারা কিনারা পর্যন্ত পৌঁছতেই পারছিল না। আর ঠিক কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারে যে আসলে তারা সত্যি সত্যিই ভুল দেখেছে। এটা আসলে তাদের মনের ভুল ছাড়া আর কিছুই ছিল না। এদিকে ঠান্ডা পানিতে তাদের পুরো শরীর জমে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, তাই তারা দ্রুত তখন তাদের বোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু যখনই তারা পেছনে ঘুরে তাকায়, তখন দুর্ভাগ্যবশত তাদের বোটটিও আর সেখানে ছিল না। বোটটি ভাসতে ভাসতে কোথায় চলে গিয়েছে সেটা তারা নিজেও জানে না, তাই তারা দুজনেই অনেক দুশ্চিন্তায় পড়ে যায়। আর তারা আশেপাশে সমস্ত জায়গাতে বোটটি খুঁজতে থাকে। এভাবে প্রায় 1 ঘন্টা খোঁজার পর নিক কোনোমতে বোটটিকে খুঁজে পায়, আর সে চিৎকার করে উইলকে ডাকতে থাকে। কিছুক্ষণ পর উইলও কোনোমতে বোট পর্যন্ত পৌঁছে যায়। অন্যদিকে রেস্কিউ টিম পুরো সময় ধরে খোঁজখবর নিচ্ছিল যে উদ্ধার কাজ আসলে কতদূর চলছে। তবে তাদের কাছে খবর আসে যে তারা এখনও লোকেশন পর্যন্ত পৌঁছতেই পারছে না। অন্যদিকে এখনও নিক অনেকটা স্ট্রং থাকলেও উইলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। উইল একদম চুপচাপ সেখানে বসেছিল। নিক তখন তাকে বলে, তুই ঠিক আছিস তো? উইল তখন তাকে বলে, আমি একদম ঠিক আছি। আমি শুধুমাত্র চিন্তা করছি যে আমার আসলে সেই মেয়েটির প্রপোজালে রাজি হয়ে যাওয়া উচিত ছিল, আর তাকে বিয়ে করে নেওয়া উচিত ছিল। তাহলে হয়তো আমি এখন ওর সাথে বাড়িতে বসে বেবি প্ল্যানিং করতাম। আমাকে এই সমুদ্রে ফিশিং করতে আসতে হতো না। আমি হয়তো বেঁচে যেতাম। নিক তখন তাকে বলে, তুই বাঁচবি, আর একটু ধৈর্য ধর। কিন্তু উইল এবার এখানে মার্কের মতোই উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। আর কিছুক্ষণ পর সে বলতে থাকে যে তার প্রচণ্ড গরম লাগছে, তার আর ঠান্ডা অনুভব হচ্ছে না। এতে নিক অনেক বেশি ভয় পেয়ে যায়, কারণ এটা হচ্ছে হাইপোথার্মিয়ার সবচাইতে শেষ ভাগ, যেখানে মানুষের মস্তিষ্ক শরীরের তাপমাত্রা পর্যন্ত বুঝতে পারে না, আর আস্তে আস্তে সেই মানুষ মৃত্যুর দিকে চলে যায়। এখানে দেখা যায় যে উইল এখানে নিজের কাপড় চোপড় খুলে ফেলার চেষ্টা করছিল, কিন্তু নিক তাকে বাধা দিয়ে আরেকটু ধৈর্য ধরতে বলে। সে বলে যে নিশ্চয়ই কেউ না কেউ তাদেরকে উদ্ধার করতে আসবে। তবে এমন সময় আবারও বিশাল এক ঢেউ এসে উইলকে নিকের কাছ থেকে আলাদা করে দেয়। কিন্তু নিক কোনো মতে উইলের রশিটিই ধরে থাকে, আর সে উইলকে কোনো মতে আবারও তার কাছে নিয়ে আসে এবং তার মনে বারবার ভরসা দিতে থাকে। উইল তখন নিককে আরও বলে, আমার মাকে গিয়ে তুই বলে দিস। কিন্তু তার মাকে সে কি বলবে এইটুকু কথা সে বলতে পারছিল না। তাই নিক তখন তাকে বলে, আমি তোর মাকে কিচ্ছু বলবো না, কারণ তুই নিজে গিয়ে তোর মাকে সবকিছু বলবি। তবে ঠিক কিছুক্ষণ পর সেখানে এত বিশাল এবং শক্তিশালী একটি ঢেউ চলে আসে যে এবার নিক অনেক চেষ্টা করে উইলকে ধরে রাখতে পারে না। শক্তিশালী ঢেউ উইলকে তার সঙ্গে করে ভাসিয়ে নিয়ে যায়। নিক চারিদিকে তাকিয়ে উইল উইল বলে চিৎকার করতে থাকে, কিন্তু সে আশেপাশে এবার আর উইলের কোনো চিহ্নই খুঁজে পাচ্ছিল না। নিক এতে বুঝতে পারে যে উইলও মারা গিয়েছে, তাই সে সেখানে চিৎকার করে কাঁদতে থাকে, আর সে সমুদ্রকে নানাভাবে গালাগাল দিতে থাকে এবং বলতে থাকে, তুই আমাকে কেন বাঁচিয়ে রেখেছিস? আমার 3 বন্ধুকে কেড়ে নিয়েছিস, এখন আমাকেও কেড়ে নে। এসব বলে নিক সেখানে চিৎকার করে করে কাঁদছিল, আর সে এখানে বুঝতে পারছিল না যে সে এখন কার জন্য বাঁচবে। সে তো এতক্ষণ স্ট্রং ছিল তার বন্ধুদের জন্য। নিক এখানে তার বন্ধুদের কথাই ভাবছিল। আর কিছুক্ষণ পর তার বাবার সেই কথাগুলো তার মনে পড়ে যায়, যেখানে তার বাবা তাকে বলেছিল যে কোনো পরিস্থিতিতেই সে যেন হাল ছেড়ে না দেয়। তাই নিক তখন চিন্তা করে যে সে তার বন্ধুদের জন্যই বাঁচবে, কারণ তার বন্ধুরা তাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাহসিকতার সঙ্গে যে লড়াই করেছে সেটা দুনিয়ার মানুষকে সে জানাবে। তাই সেও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়বে। অন্যদিকে রেস্কিউ টিমের জাহাজ তখনও তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরপরই বিশাল বড় বড় ঝড় আসার কারণে তারা ঠিকভাবে সমুদ্রের মাঝখানে কিছুই দেখতে পাচ্ছিল না। তবে তারপরও তারা তাদের উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই আরও বিশাল বড় একটি ঝড় আসার কথা রয়েছে। তাই রেস্কিউ টিমকে আবারও ফিরে আসার জন্য বলা হচ্ছিল। তবে রেস্কিউ টিম শেষবারের মতো আরেকবার তাদের চেষ্টা চালিয়ে যায়। অন্যদিকে পাওলা এখন সমস্ত আশাই ছেড়ে দিয়েছিল, আর সে এখানে বসে নিকের জন্য কাঁদছিল। তবে এমন সময় সেখানে নিকের মা এসে পাওলাকে জড়িয়ে ধরে, আর তাকে বলে, চলো আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি, এটাই আমাদের জন্য শেষ ভরসা। অন্যদিকে আমরা নিককে দেখতে পাই, যদিও এখন আবারও একটি অন্ধকার রাত নেমে এসেছিল, কিন্তু নিক তখনও নিজের জীবনের সঙ্গে লড়ছিল। সে তখনও বেঁচে ফেরার স্বপ্ন দেখছিল। কখনো সে অজ্ঞান হয়ে যাচ্ছিল, আবার কখনো তার জ্ঞান ফিরে আসলে সে চিৎকার করে করে সাহায্য চাইছিল, আবার কখনো বিশাল বড় বড় ঢেউয়ের সঙ্গে লড়ে সে কোনো মতে বোটটিকে আঁকড়ে ধরেছিল। এভাবে করে সে তার লড়াই চালিয়ে যেতে থাকে। তবে তার শরীরের অবস্থা খুবই খারাপ ছিল। সেও হাইপোথার্মিয়ার দিকে চলে যাচ্ছিল। আস্তে আস্তে সেও কল্পনা দেখতে শুরু করেছিল, যেখানে স্মিথ, উইল, মার্ক এবং সে
তারা সবাই মিলে একসঙ্গে হাসছে, মজা করছে। এসব ভাবতে ভাবতে রাত পেরিয়ে আবারও একটি সকাল নেমে আসছে, কিন্তু তখনও নিককে কেউ সাহায্য করার জন্য আসে না। এদিকে নিকের বারবার তার বন্ধুদের কথা ভীষণ মনে পড়ছিল, আর তার শরীরে এখন তার নিজের সঙ্গ ছেড়ে দিয়েছিল। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছিল যে তার একটু নড়ার মতো শক্তি ছিল না। এরপর নিক অনেক কিছু চিন্তা করে তার শরীরে যে রশিটি বাঁধা ছিল, যেটা তাকে বোটের সঙ্গে আটকে রেখেছে, সে সেই রশিটিকে খুলে দেয়। আর সে আস্তে আস্তে সেই বোটের উপর শুয়ে পড়ে এবং মনে মনে ভাবতে থাকে যে সে অনেক চেষ্টা করেছে। তার বাবা তাকে যা বলেছে সেটা সে রক্ষা করেছে, এখন সে সবকিছু ভাগ্যের উপর ছেড়ে দিতে চায়। এসব ভাবতে ভাবতে নিক সেই বোটের উপর শুয়ে তার চোখ বন্ধ করে ফেলে। আর সে ভাবতে থাকে যে সে এখন ঘুমিয়ে পড়বে, সে আর নিজের সঙ্গে লড়বে না, আর এটাই হয়তো হবে তার জীবনের শেষ ঘুম। সেও তার বন্ধুদের কাছে ফিরতে চায়। নিক তখন এভাবেই অসহায়ের মতো বোটের উপর ভেসে থাকে। আর ঠিক এমন সময় দেখা যায় রেস্কিউ টিমের যে জাহাজ ছিল, জাহাজটি ঠিক নিকের একদম কাছেই চলে এসেছিল। আর ঠিক এমন সময় একজন ক্রু মেম্বার দূরবীন দিয়ে নিককে দেখেও নিয়েছিল। ফলে তারা সঙ্গে সঙ্গে বেসে খবর দিয়ে জানায় যে তারা একটি টার্গেট পেয়েছে। রেস্কিউ টিমের মেইন অফিসার তখন সবাইকে দ্রুত অর্ডার দেয় যাতে করে সেখানে হেলিকপ্টার পাঠানো হয়। কাল থেকে তারা এই মুহূর্তটার জন্যই অপেক্ষা করছিল। এরপর সঙ্গে সঙ্গে রেস্কিউ হেলিকপ্টার সেই জায়গা পর্যন্ত পৌঁছে যায় যেখানে নিক রয়েছে। আর হেলিকপ্টার থেকে বেসে খবর দেয়া হয় যে একটি বোটের উপর একজন মানুষকে দেখা যাচ্ছে। এদিকে হেলিকপ্টারের শব্দ পেয়ে নিক তার চোখ খোলে আর সে হেলিকপ্টার দেখতে পায়, কিন্তু তার কাছে মনে হচ্ছিল যে এটাও তার কল্পনা। এদিকে অফিসার তার টিমের কাছে জানতে চায় যে সে জীবিত আছে কিনা। টিম জানায় যে জীবিত আছে। অফিসার জানতে চায় বাকি 3 জন কোথায়। তার টিম তখন তাকে জানায় যে এখানে শুধু একজনকেই দেখা যাচ্ছে। অফিসারের এতে অনেক মন খারাপ হয়ে যায় আর সে তার টিমকে বলে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে যেতে, যতক্ষণ পর্যন্ত বাকি 3 জনকে না পাওয়া যাচ্ছে। এরপর নিককে উদ্ধার করে হেলিকপ্টারে উঠিয়ে নেওয়া হয় আর তার কাছে জানতে চাওয়া হয় যে তার নাম কি। নিক অনেক কষ্টে উত্তর দেয় যে তার নাম হচ্ছে নিক। তখন বেসে এই খবর পৌঁছে দেওয়া হয় যে নিক নামের একজনকে বাঁচানো সম্ভব হয়েছে। এরপর প্রায় কয়েক ঘন্টা যাবৎ উদ্ধার কাজ চালানো হয়, কিন্তু নিকের বাকি 3 বন্ধুর কোনো অস্তিত্বই পাওয়া যায় না। রেস্কিউ টিম তখন তাদের কাজ বন্ধ করে দিয়ে রেডিওতে এই নিউজ প্রচার করে দেয় যে তারা শুধুমাত্র নিককে উদ্ধার করতে পেরেছে। এদিকে নিকের মা এবং পাওলা যখন এই খবরটি শুনতে পায় তখন তারা খুশিতে আত্মহারা হয়ে যায় আর তারা একে অপরকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। অন্যদিকে খবর দেওয়ার জন্য রেস্কিউ টিম রোজদের বাড়িতেও ফোন করছিল, কিন্তু রোজ এখানে ফোন ওঠায় না, কারণ সে অলরেডি খবর পেয়েছে যে বাকি 3 জন মারা গিয়েছে। তাই সেখানে তার মেয়েকে জড়িয়ে ধরে অনেক কাঁদছিল। এরপর টানা 10 দিন যাবৎ সমুদ্রের মধ্যে নিকের বাকি 3 জন বন্ধুর লাশ খোঁজা হয়, কিন্তু দুর্ভাগ্যবশত সমুদ্র তাদেরকে এমনভাবে গ্রাস করে ফেলেছিল যে তাদের কোনো অস্তিত্বই ছিল না। যদিও নিকেই বড় দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল, কিন্তু সেই সমুদ্রের মাঝেই চাপা পড়ে গিয়েছিল তার জীবনেরই একটি অংশ। যেই বন্ধুদেরকে সে নিজের ভাইয়ের মতো ভালোবাসত, এই সমুদ্র তাদেরকে গ্রাস করে ফেলেছে। তবে নিক এটা ভেবেই অনেক খুশি ছিল যে সে শেষ পর্যন্ত তার 3 বন্ধুর সাহসিকতার সাক্ষী হতে পেরেছে। সে দুনিয়ার সামনে তার বন্ধুদের সাহসিকতার গল্প তুলে ধরতে পারবে। আর যদি সেও মারা যেত তাহলে হয়তো পৃথিবীতে তাদের কারোই অস্তিত্ব থাকত না। কিন্তু সে এখন যতদিন বেঁচে থাকবে ততদিন তার সাহসী বন্ধুদের গল্প সবাইকে শোনাবে। আর এভাবেই মার্ক, উইল এবং স্মিথ বেঁচে থাকবে সমস্ত মানুষের হৃদয়ে।